নমস্কার। আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল 10টায়। হ্যাঁ, অবশ্যই ভূতের গল্প নিয়ে। আর আমার সেই প্রিয় লেখক মঞ্জিল সেনের গল্প তিন্নির পুতুল নিয়ে হাজির হয়ে গেলাম। আর অবশ্যই গল্পটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ রইল। এবং বরাবরের মতোই আমার প্রিয় কবি এবং তার পরিবারের প্রতি আমার শ্রদ্ধা সহ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প তিন্নির পুতুল। তিন্নিকে নিয়ে সুলেখার জ্বালা কম নয়। মেয়েটি ওর বয়সী আর সব মেয়েদের চাইতে অন্যরকম। সুলেখা যখন ওকে গল্প বলে ওর মনটা যেন অন্য কোনোখানে থাকে। অথচ 5 বছরের মেয়েরা গল্প শুনতে কতই না ভালোবাসে। তিন্নি দেখতে কিন্তু খুব মিষ্টি মেয়ে, ফর্সা, বড় বড় চোখ আর কোকড়ানো চুল। শুধু ওর হাবভাব যেন কেমন ঠিক অন্যদের মতো নয়। সুলেখা হলো তিন্নির পিসি। এক দুর্ঘটনায় তিন্নির মা বাবা মারা যান, আর তারপর থেকেই তিন্নি তার পিসির কাছেই আছে। সুলেখার বাবা এক মার্চেন্ট নেভিতে কাজ করেন। জাহাজে জাহাজে দেশ বিদেশে ঘুরতে তাকে হয়। খুব কম সময়েই তিনি বাড়িতে থাকতে পারেন। সুলেখার মা অনেকদিন আগেই মারা গিয়েছেন। মালতী হলো সুলেখার সবসময়ের কাজের মেয়ে। বয়স 24-25। সে এ বাড়িতেই থাকে। ওর বর বিয়ের কিছুদিন পরেই নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। সুলেখাই তখন আশ্রয় দিয়েছিল মালতীকে। খুব বিশ্বাসী মেয়ে। সংসারটা বলতে গেলে মালতীই সামলায়। সুলেখার কি সময় আছে? মেয়েদের স্কুলে মাস্টারি করেন। তাছাড়া নানা রকম জনহিতকর কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। কিন্তু মুশকিল হলো তার তিন্নিকে নিয়ে। ইদানিং সুলেখা লক্ষ্য করেছে বসবার ঘরের কোণে যে বড় টেবিলটা আছে, তিন্নি সেখানে বসে আপন মনে কথা বলে। বসবার ঘরটা আবার একটু অন্ধকার। বাইরে থেকে তেমন আলো ঢোকে না এই ঘরে। সেদিন সন্ধেবেলা বাড়ি ফিরে সুলেখা পরিষ্কার শুনতে পেল তিন্নি আবার যেন আপন মনে কথা বলছে। ঠিক আপন মনে নয়, যেন কারো সঙ্গে কথা বলছে। তিন্নি? সুলেখা বাইরে থেকেই একটু বিরক্তির সঙ্গে বলল, কার সঙ্গে কথা বলছো? আমার বন্ধুদের সঙ্গে। তিন্নি তখন জবাব দিল, রামু কাকা, দেবু দাদা, সীমা আর আমার কত বন্ধু। তিন্নি! সুলেখা ঘরের ভেতর ঢুকে রাগ রাগ গলায় বলল, তোমাকে এসব খেলা খেলতে আমি বারণ করে দিয়েছি না? তুমি জানো এ ঘরে তুমি ছাড়া আর কেউ নেই, তাও তুমি এমন কথা বলছো। ওরা তো এই টেবিলের তলায় থাকে। তিন্নি প্রতিবাদ করে উঠল, ওরা খুব ছোট ছোট, তাই ওখানে ওদের কষ্ট হয় না বলো। তিন্নি, বাজে কথা একদম বলবে না। রাগে সুলেখার গলা চড়ল। তুমি কখনো আমাকে বিশ্বাস করো না কেন পিসি? অভিমানের গলায় বলল তিন্নি। আমি বলছি ওরা সত্যি, ওরা আমার সঙ্গে খেলে গো। না, এটা সত্যি নয়। সুলেখা তীব্র কণ্ঠে বলল, এসব গপ্প তুমি আমার কাছে করবে না বলে রাখলাম। তোমার বয়সে বড়দের মুখের ওপর আমি কথা বলতাম না। পড়াশোনা ঠিক মতো করতাম। তোমার মতো এমন অবাধ্য আমি ছিলাম না। বাড়ির সামনে ছোট্ট একটু গোলাপের বাগান, বেড়া দিয়ে ঘেরা। সুলেখা বিকেলে গোলাপের ডালগুলো একটা বড় কাঁচি দিয়ে ছেটে দিচ্ছিল। বসবার ঘর থেকে তিন্নির গলা ওর কানে এলো। আবার মেয়েটা নিজের মনে কথা বলছে। তিন্নি! সুলেখা প্রায় চেঁচিয়ে উঠল। একটা হেস্তনেস্ত করার সংকল্প সে নিয়েই ফেলল। তাই সে বড় বড় পা ফেলে এগিয়েও গেল। তিন্নি, ওখান থেকে চলে এসো বলছি। তিন্নি দরজায় এসে দাঁড়ালো। ওর দু চোখের কোলবে জল পড়ছে। কান্না ভেজা গলায় ও বলল, তুমি ওদের তাড়িয়ে দিলে পিসি?
সুলেখা স্তানুর মতো দাঁড়িয়ে পড়ল। এ আবার কি কথা? ওরা তোমার কথা শুনতে পেয়েছে। তিন্নি কাঁদতে কাঁদতে বলল, তুমি তুমি ওদের ওখানে থাকা পছন্দ করো না, তাই তাই ওরা চলে গেল সবাই। সুলেখার রাগ উঠল। তিন্নির দুহাত ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, চুপ, একদম চুপ। তুমি তুমি ওদের তাড়িয়ে দিলে। তিন্নির কান্না কিন্তু থামে না। ওরা ওরা তো আমার বন্ধু ছিল। সেদিন সুলেখা তিন্নিকে ঘরে বন্ধ করে রাখলো, রাত্রিরে খেতেও ডাকলো না। এটা ওর অবাধ্যতার শাস্তি। তারপর বেশ কয়েকদিন কেটে গেছে। সুলেখা একদিন বলল, তিন্নি, আজ তোমার দাদামশাই আসছেন। তিন্নি কোনো জবাব দিল না। ও উদাস দৃষ্টিতে বাইরে শালবনের দিকে তাকালো। সব উৎসাহ ও যেন হারিয়ে ফেলেছে। তোমার দাদামশাইয়ের জাহাজ 2 দিন হলো এসেছে। উনি খবর পাঠিয়েছেন আজ বাড়িতে আসছেন। তোমার জন্য নিশ্চয়ই কিছু নিয়ে আসবেন, সুলেখা বলল। তিন্নি তখন রামু কাকার কথা ভাবছে। রামু কাকা কি মজার মজার কথা বলতো। হ্যাঁ পিসি, তিন্নি জবাব দিল। দাদামশাই তাহলে আজ আসছেন? ওর দাদামশাই এলেন ঠিক বিকেলে, সঙ্গে একটা মাত্র বড় ট্রাঙ্ক। সেদিন রাত্রিরে ভালো খাওয়া দাওয়া হলো। মালতী ইলিশ মাছের সর্ষে বাটা আর মাংস রান্না করলো। তিন্নির দাদামশাইয়ের বেশ দশাশই চেহারা। একজোড়া বড় গোফও আছে। যেসব দেশে গেছেন সেখানকার সব গল্প তাকে শুনিয়েছে। খাওয়া শেষ হলে দাদামশাই উঠে ট্রাঙ্ক খুলে একটা লম্বা বাক্স নিয়ে এলেন। তিন্নি কৌতূহল ভরে বাক্সটার দিকে তাকালো। আমার ছোট্ট নাতনি বোধহয় এটা পেয়ে খুব খুশি হবে, দাদামশাই তখন বললেন। তারপর বাক্সটা তুলে দিলেন তিন্নির হাতে। এটা আমার? তিন্নি খুব খুশি। দক্ষিণ আফ্রিকা থেকে আমি কি তবে অন্য কোনো মেয়ের জন্য এটা এনেছি? দাদামশাই ঠাট্টা করে বললেন। বাক্সটা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তিন্নি। ওর 2 চোখ উজ্জ্বল হয়ে উঠেছে, যেন যা দেখছে বিশ্বাস করতে পারছে না। হিঙ্গা, ও ফিসফিস করে বলল। কি বললে? সুলেখা জিজ্ঞেস করল। স্পষ্ট করে বলো। হলো হিঙ্গা। দাদামশাই আর পিসির মুখের ওপর চোখ বুলিয়ে তিনি জবাব দিল। ওরা আমাকে বলেছিল হিঙ্গা আসবে, কিন্তু দাদামশাই ওকে নিয়ে আসবেন তা তো আমি কখনোই ভাবিনি। রামু দাদা বলেছিল। তিন্নি, সুলেখা ধমকের সুরে বলল। তিন্নি দাদামশাইয়ের মুখের দিকে তাকিয়ে নালিশের সুরে বলল, জানো, পিসি ওদের সবাইকে তাড়িয়ে দিয়েছে। সুলেখা টেবিলে একটু ঝুঁকে বলল, বাবা, ওর কথায় কান দিও না। আমার মাথা ও প্রায় খারাপ করে দিয়েছিল। বসবার ঘরে টেবিলের তলায় কারা নাকি থাকতো, ওর বন্ধু নাকি। তাদের সঙ্গে ও নিজের মনে কথাও বলতো সারাদিন। যা দিন গেছে আমার, তোমাকে আর নতুন করে কি বলবো। তিন্নির 2 চোখ ফেটে জল আসতে চাইল। এ কথা সত্যি। ও এবার দাদামশাইয়ের সমর্থন পাওয়ার জন্য সাহস করে বলল, পিসি আমার কথা বিশ্বাস করে না, ওদের তাড়িয়ে দিয়েছে জানো। কিন্তু রামু কাকা একদিন এসেছিল, একটুক্ষণের জন্য এসেছিল। তখনই আমাকে বলেছিল হিঙ্গাকে আমার কাছে সে পাঠাচ্ছে। তারপরেই ও চুপ করে গেল। একরাশ ভালোবাসা নিয়ে ও পুতুলটার দিকে তাকিয়ে রইল। অনেকটা গুঁড়ো কফির মতো রং, ঘাড় ছাপিয়ে নেমেছে কালো চুল, ধূসর 2 চোখের মণি, ঠিক যেন জীবন্ত পুতুল। ওর দাদামশাই এবার 1 মাস ছিলেন। তিন্নিকে নিয়ে তিনি দুবেলাই বেড়াতে বেরোতেন, শালবনেও যেতেন। একদিন সেখানে চড়ুইভাতি হলো। দাদামশাইকে খুব মনে ধরেছিল তিন্নির। তিনি চলে যাওয়ার পর পুতুলটাকে নিয়েই সময় কাটত তিন্নির। ওটাকে কোলে নিয়ে ও দোলাতো, যেন ঘুম পাড়াতো। কখনো কখনো ওটাকে কোলে নিয়ে ও বসবার ঘরে
টেবিলটার কাছে চলে আসতো। তারপর পুতুলটিকে মাটিতে শুয়ে রেখে কথা বলা শুরু করত, তবে সুলেখার কান বাঁচিয়ে। একদিন বিকেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে সুলেখা গেট খুলতেই ভেতর থেকে তিন্নির গলা শুনতে পেল। ও যেন উত্তেজিত হয়ে কাউকে কিছু বলছে। সুলেখা অবাকই হলো। ও কি ভুল শুনল? অনেক সময় বাতাসে কত রকম শব্দ হয়, তাই কি? তারপর ও বসবার ঘরে উকি দিল। তিন্নি, তুমি কি করছো ওখানে? সুলেখা ভুরু কুঁচকে জিজ্ঞেস করল। ভেতরটা অন্ধকার, সুলেখা ঠিকমতো দেখতে পাচ্ছিল না। ও তাড়াতাড়ি জানালার পর্দা সরিয়ে দিল। এবার তিন্নির দেখা গেল টেবিলের সামনেই ও বসেছিল। ও বড় বড় চোখে যেন কিছু জানে না। ও সুলেখার মুখের দিকে তাকালো। বাক্সর ভেতর থেকে পুতুলটার চোখ দুটো যেন লক্ষ্য করছিল সুলেখাকে। এখানে একটু আগে কে ছিল? সুলেখা জিজ্ঞেস করল। আমি স্পষ্ট দুজনের গলা শুনেছি। তিন্নি নিঃশব্দে তাকালো সুলেখার দিকে, তারপর বলল, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। একমাত্র মালতী তিন্নিকে যা একটু প্রশ্রয় দেয়। ও সেদিন বলল, তোমার দাদামশাই যে পুতুলটা এনে দিয়েছিলেন সেটার কি খবর তিন্নি? মালতী একটা আকশি দিয়ে গাছ থেকে পাকা আতা পাড়ছিল। তিন্নি জানালার পাশে বসে ওর আতা পাড়া দেখছিল। ওর পাশেই নিজের উপর বাক্সের মধ্যে ছিল পুতুলটা। তিন্নি জবাব দিল, হিঙ্গা বলে জীবনটা বড় কঠিন। অতটুকুন মেয়ের মুখে অমন কথা শুনে হাসি পেল মালতীর, কিন্তু হাসি চেপেও বলল, তোমার মাত্র 5 বছর বয়স, জীবন সম্বন্ধে তুমি কি জানো? আমি নই, হিঙ্গা বলে। তিন্নি বলল, ও অনেক কিছু জানে জানো, যা আমরা জানি না। শালবনের দিকে দৃষ্টিটা মেলে দিল। হিঙ্গা আরও বলে, পিসি যদি ওকে তাড়িয়ে দেয় তবে ও আমাকেও সঙ্গে নিয়ে যাবে জানো। তোমাকে কোথায় নিয়ে যাবে? যেখান থেকে ও এসেছে। তিন্নি জবাব দিল। কোথা থেকে ও এসেছে? মালতী নাছোড়বান্দার মতো প্রশ্ন করল। যেখানে একদিন সব্বাইকে যেতে হবে। তিন্নি বলল। মালতী এবার বলল, কি যে তুমি বলো, তোমার কথার মাথামুন্ডু কিচ্ছু আমি বুঝি না। তোমার পুতুল তোমার সাথে কথা বলে বুঝি? বলেই তো, তিন্নি জবাব দিল। তারপর ডানাতের তালুতে চিবুকটা রেখে বলল, আমরা কখনো গল্প করি, আবার কখনো খেলি জানো। কি খেলো তোমরা? মালতী জিজ্ঞেস করলো। পুতুল পুতুল খেলি, তিন্নি জবাব দিল। মাঝে মাঝে হিঙ্গার আর পুতুল হতে ভালো লাগে না, তখন ও কি করে জানো? তখন ও আমাকে পুতুল তৈরি করে দেয় আর এই বাক্সে ভরে রাখে আমাকে, আর ও আমি হয়ে যাই। তিন্নি এমনভাবে হাতটা নাড়ল যেন ব্যাপারটা খুব সহজ। মালতী আর চোখে তিন্নির দিকে তাকালো, তারপর হাসি চেপে বলল, ও তোমাকে পুতুল করে এইটুকুনো বাক্সে ভরে রেখে দেয়? হ্যাঁ তাই তো, তিন্নি বলল। ও অনেক কিছু করতে পারে জানো। তারপরই আবদারের গলায় বলল, আমাকে একটা আতা দেবে? ঠিক আছে, কিন্তু খাবার সময় তোমার পরিষ্কার জামাটা নষ্ট করো না, পিসি কিন্তু তাহলে তোমাকে ভীষণ বকবে। আমার জন্য চাচ্ছি না, তিন্নি বলল। হিঙ্গাকে দেব। পুতুলের বাক্সটা তুলে নিয়ে ও চলে গেল বসবার ঘরে, টেবিলটার কাছে। সেদিন বিকেল বিকেল বাড়ি ফিরল সুলেখা। গেট খোলার আগে মনে হলো বাড়িটা যেন খুব নিস্তব্ধ। তিন্নি কোথায় গেল? মালতীরও সাড়া পাওয়া যাচ্ছে না। ওর একবার মনে হলো মালতী বোধহয় তিন্নিকে নিয়ে বেড়াতে গেছে। বাড়ির ভেতর ঢুকে ও কাউকে দেখতে পেল না। মালতী রান্নাঘরেও নেই। ও আবার বাইরে এলো, তখনই শুনতে পেল তিন্নির গলা। বেলা পড়ে এসেছে। শব্দ লক্ষ্য করে একটা আতা গাছের তলায় যেন দুজন বাচ্চা মেয়েকে ও দেখতে পেল। তিন্নি,
গলা তুলে বলল সুলেখা, তোমার সঙ্গে ও কে? তিন্নি কোনো জবাব দিল না। শীতের বিকেল, আলো ঝপ করে কমে এসেছে। সুলেখা চোখ দুটো কুঁচকে দেখবার চেষ্টা করল, তারপর ছুটে গেল গাছটার দিকে। কিন্তু তিন্নি ছাড়া আর কাউকে ও দেখতে পেল না। শিশিরের উত্তরে বাতাস শালবনের ভেতর দিয়ে বয়ে যাবার সময় কেমন যেন একটা শব্দ তরঙ্গের সৃষ্টি করল। সারা গায়ে কাটা দিয়ে উঠল সুলেখার। তিন্নি! সুলেখা একটু ধমকের সুরেই বলল, তোমার সঙ্গে আরেকজন কে ছিল? সত্যি করে বলো। আমার স্পষ্ট মনে হলো যেন আর কাউকে এখানে দেখলাম। তিন্নি গাছের তলায় বসেছিল। ও একটা পায়ের উপর আর একটা পা রাখলো। ওর পাশেই রয়েছে লম্বা বাক্সটা, আর তার ভেতর শুয়ে আছে আফ্রিকা থেকে আনা সেই পুতুলটা। ওটার দু চোখ যেন কৌতুকের ছোঁয়া। তুমি আমাকে একদম বিশ্বাস করো না পিসি, তিন্নি বলল। আমি হিঙ্গার সঙ্গেই তো খেলছিলাম। তিন্নি! সুলেখা এবার জোরে ধমক দিল। তোমার এই ন্যাকামো আজই আমি খুঁচিয়ে দেব। মাটি থেকে পুতুলের বাক্সটা তুলে ও হাঁটা দিল বাড়ির দিকে। তিন্নি হাত পা ছুঁড়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রতিবাদ জানালো, হিঙ্গা! কাঁদতে কাঁদতে ও বলল, যত ইচ্ছে কাঁদো। সুলেখা বলল, যতক্ষণ না তুমি আমার কাছে এসে বলছো এইসব তোমার কল্পনা, সত্যি নয়, ততক্ষণ পুতুলটাকে আর পাচ্ছ না। উঠে দাঁড়িয়ে ডান পা মাটিতে ঠুকতে ঠুকতে কান্না ভেজা গলায় তিন্নি বলল, হিঙ্গাকে দাও পিসি, আমি এটাকে আমার ঘরের আলমারির মাথায় তুলে রাখছি। সুলেখা বলল, তুমি যদি বলো কার সঙ্গে খেলা করছিলে তবেই এটা ফেরত পাবে। হিঙ্গা! কাঁদতে কাঁদতে তিন্নি বলল, তুমি যদি ওকেও তাড়িয়ে দাও, আমি আমি আর একটা কথাও শুনতে চাই না। বাড়ির দিকে যেতে যেতে সুলেখা বলল, তুমি ওকে তাড়িয়ে দিলে ও আমাকেও সঙ্গে নিয়ে যাবে বলেছে। আর্তনাদ করে উঠল তিন্নি। তোমার কোনো কথা আমি আর শুনতে চাই না। সুলেখা বলল, ছিচকাদুনে কান্না থামিয়ে ঘরে এসে বলছি, তোমার অনেক উপদ্রব আমি সহ্য করেছি, আর একদম নয়। ঘরে ঢুকে আলমারির মাথায় পুতুলের বাক্সটা তুলে রাখলো সুলেখা। 7 দিন কেটে গেছে। তিন্নি ওর পুতুলের জন্য আর কান্নাকাটি করেনি। সুলেখা মনে মনে খুশি, যাক, মেয়েটার ঘাট থেকে ভূত নেমেছে। সেদিন ছিল ছুটির দিন। মহিলা সমিতির একটা মিটিং সেরে সুলেখা বাড়ি ফিরছিল। সন্ধে হতে আর দেরি নেই। বাড়ির কাছে আসতেই শালবনের দিক থেকে তিন্নির হাসির শব্দ ওর কানে ভেসে এলো। ওদের বাড়ির সামনের রাস্তার ওপারেই শুরু হয়েছে শালবন। তিন্নি একা একা ওখানে কি করছে? একটা সম্ভাবনা সুলেখার মাথায় উকি দিল। ও ছুটে বাড়ির ভেতর ঢুকল। যা সন্দেহ করেছিল তাই। আলমারির মাথায় পুতুলের বাক্সটা নেই। সুলেখা বেরিয়ে এলো। বাইরে একটা লম্বা শুকনো ডাল পড়েছিল। সেটা কুড়িয়ে নিয়ে ও এগিয়ে গেল শালবনের দিকে। তিন্নির নাম ধরে ও আজ ডাকল না, পা টিপে টিপে চলল এগিয়ে। আজ হাতে নাতে ধরবে ওকে। উত্তরে বাতাস ওর গায়ে একটা কাঁপুনি ধরিয়ে দিল। সুলেখা নিঃশব্দে এগিয়ে গেল। ওদের হাসি আর কথাবার্তা এখন ও স্পষ্ট শুনতে পাচ্ছে। একজন নয়, দুজনের গলা। যেন একটা মজার কথা বলে ওরা খিলখিল করে হেসে উঠল। সুলেখা আরও এগোলো। একটু একটু করে কুয়াশা জমছে। ও হঠাৎ দাঁড়িয়ে পড়ল। এখন আবার শুধু একজনের গলা শোনা যাচ্ছে, তিন্নির গলা নয়। একটা কচি মেয়ে যেন ছড়া বলছে। কথাগুলো ঠিক যেন বুঝতে পারল না সুলেখা। তারপরই মেয়েটিকে দেখতে পেল। কালো রঙের একটি মেয়ে, ঠিক কালো নয়, অনেকটা নস্যি রং। ঘাড় ছাপিয়ে নেমেছে
আশ কালো চুল, তিন্নিরই বয়সী। ওর কোলে পুতুলের বাক্সটাও চোখে পড়ল সুলেখার। তাহলে তুমি সেই মেয়ে? গাছের আড়াল থেকে বেরিয়ে এসে শুকনো ডালটা নাচিয়ে রুক্ষ কণ্ঠে বলল সুলেখা। লুকিয়ে লুকিয়ে এখানে আসো তিন্নির সঙ্গে খেলা করতে? মেয়েটি বসেছিল, পুতুলের বাক্সটা মাটিতে রেখে ও তড়াক করে লাফিয়ে উঠল, যেন খুব ভয় পেয়েছে। মেয়েটির মুখটা যেন চেনা চেনা মনে হলো সুলেখার, কিন্তু তখন ওর ওসব ভাববার সময় ছিল না। শুকনো ডালটা উঁচিয়ে বলল, যাও যাও, এক্ষুনি চলে যাও বলছি, আর কখনো এখানে আসবে না, বুঝেছো? এলেই আমি তোমাকে লাঠি পেটা করব। মেয়েটির মুখে ফুটে উঠল আতঙ্কের চিহ্ন। একবার ও তাকালো সুলেখার মুখের দিকে, তারপর পুতুলের বাক্সটার দিকে। আস্তে আস্তে ওর দু চোখ ফুটে উঠল একটা বিষাদ ভরা দৃষ্টি, যেন অপরিসীম ব্যথা ছড়ে পড়ছে ওর দৃষ্টি থেকে। কিন্তু সুলেখার তখন সেসব লক্ষ্য করার সময় ছিল না। এখনো দাঁড়িয়ে আসো, ও চেঁচিয়ে বলল। যাও বলছি। একটা যন্ত্রণাকাতর শব্দ বেরোলো মেয়েটির মুখ থেকে। তারপরই সে মিলিয়ে গেল শালবনের গভীরে। সুলেখা একটু দাঁড়িয়ে নিজেকে সামনে নিল, তারপর গলা তুলে ডাকল, তিন্নি। কোনো সাড়া নেই, শুধু কয়েকটা শুকনো পাতা ঝরে পড়ল শাল গাছ থেকে। তিন্নি, আবার ডাক দিল সুলেখা। কোথায় তুমি? শিগগির বাড়ি এসো। পুতুলের বাক্সটা মাটি থেকে কুড়িয়ে ও বাড়ির দিকে হাঁটা দিল। যেতে যেতে আবার গলা তুলে বলল, আজ তোমাকে কি শাস্তি দিই তুমি দেখবে, কতক্ষণ তুমি লুকিয়ে থাকবে। একটা পাখি তীক্ষ্ণ কণ্ঠে ডাকতে ডাকতে উড়ে গেল। পাখিটার ডাকের মধ্যে যেন করুণ কান্নার সুর। বাড়ির ভেতর ঢুকে বিজলির আলোয় পুতুলটার দিকে তাকিয়ে ভীষণ চমকে উঠল সুলেখা। ওর আর্তনাদে ছুটে এলো মালতী। সুলেখার দু চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। ও বোবা দৃষ্টিতে তাকিয়েছিল বাক্সের মধ্যে শুয়ে থাকা পুতুলটির দিকে। তবে কি এতদিন তিন্নি যা বলেছে তা ঠিক? এখন মনে পড়ছে কেন ওই মেয়েটার মুখ চেনা চেনা লাগছিল। বাক্সটা নিয়ে ও আবার ছুটল শালবনের দিকে, যেখানে মেয়েটি অদৃশ্য হয়েছিল। সেখানে গিয়ে চিৎকার করতে লাগলো, ফিরে এসো মেয়েটা, তুমি ফিরে এসো, আর আর তোমাকে বকবো না, সত্যি বলছি, তুমি ফিরে এসো। কিন্তু সে আর ফিরে এলো না, কোনোদিনই আসবে না। সুলেখার দু চোখে জল, ও কেঁদেই চলেছে। ওর ভুলের জন্য কি সর্বনাশী না আজ হয়ে গেল। ফিরে এসে ও আবার তাকালো পুতুলটার দিকে। ফর্সা একটা পুতুল, বড় বড় চোখ, কোঁকড়ানো চুল, যেন ঠিক তিন্নির মুখটাই বসানো। পুতুলের চোখ দুটো যেন তীব্র অনুযোগ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। তিন্নি, তিন্নি। সুলেখা দুহাতে মুখ ঢেকে বলল, ওই দৃষ্টি ও সহ্য করতে পারছে না।